কি রে কুহেলি, আমাদের সব বন্ধুদের তো বিয়ে হয়ে গেল, তাহলে তুই কবে করবি? সময় এলেই করব, মা বাবা দেখে শুনে যার সঙ্গেই বিয়ে দেবে তাকেই বিয়ে করব। এই বলে কুহেলি তার ক্লাসরুমে চলে যায়। কুহেলির সকল বন্ধুরা প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেললেও কুহেলি এখনো পর্যন্ত একলাই রয়েছে। রোজের বাড়ি ফেরার পথে একটি ছেলে বারে বারে তার পিছু নেয়। কুহেলি প্রথম থেকেই এটা লক্ষ্য করেছিল, আর প্রতিদিনই ছেলেটি নিত্য নতুন একটি করে গাড়ি নিয়ে আসতো কুহেলির কলেজের সামনে। কলেজের প্রথম দিন থেকে দেখছি এই ছেলেটা সমানে আমার পিছনে পড়ে রয়েছে। ব্যাপারটা কি? আবার রোজের নিত্য নতুন বাইক নিয়ে আসে, নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির ছেলে হবে। কুহেলি বাড়ি ফিরে দিন রাত সেই ছেলেটির কথা ভাবতে থাকে। পরের দিন কলেজ থেকে ফেরার পথে ছেলেটি তার পথ আটকায়। কুহেলির সঙ্গে তার বন্ধুরাও ছিল। এক্সকিউজ মি, তোমাকে একটা কথা বলার রয়েছে। অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম। কুহেলি, আমরা চলি রে, তুই কথা বল, ঠিক আছে? পরের দিন দেখা হচ্ছে। এই বলে কুহেলির বন্ধুরা হাসাহাসি করতে করতে সেখান থেকে চলে যায়। কুহেলি একটু গম্ভীর হয়ে বলে, হ্যাঁ বলুন। আগেই বলি, আমার নাম রোহিত। আর তোমাকে যে কথাটা বলবো বলে দাঁড় করালাম সেটা হচ্ছে, আমি তোমাকে প্রথম দিন থেকেই দেখে আসছি। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। ও, ওটাই বলা ছিল তো? তাহলে এবার আমি আসতে পারি? আমার কাছে বেশি টাইম নেই। এই বলে কুহেলি রোহিতকে আর কোনো কথা বলতে না দিয়ে হনহন করে সেখান থেকে চলে আসে। যার পর কুহেলি সারা রাত রোহিতের সম্পর্কে ভাবতে থাকে। পরের দিন কুহেলি যখন আবার কলেজে যায়, প্রথম থেকেই লক্ষ্য করেছিল রোহিত কলেজের এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। কলেজ ছুটি হওয়ার পরেও যখন সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়, তখনও দেখতে পায় রোহিত তার জন্য ওয়েট করছিল। কুহেলিকে একলা দেখে রোহিত তাড়াতাড়ি কুহেলির কাছে আসে। কুহেলি, চলে যেও না, একটু দাঁড়াও। কালকে আমার পুরো কথাটা না জেনেই তুমি চলে গেলে। তো কি করব? তোমার আমাকে ভালো লাগে, ব্যাস মিটে গেল। না, এইটুকুতেই আমার ভালো লাগার সমাপ্ত নেই। আমি এই কদিনই তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি কুহেলি। আই লাভ ইউ কুহেলি। এই বলে রোহিত প্রপোজ করে। তারপর কুহেলির মন গলে যায় আর তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তারা কলেজ থেকে ফেরার পথে প্রতিদিন নানান জায়গায় ঘুরতে যেত। কখনো গার্ডেন, কখনো সমুদ্রের ধারে, আবার কখনো মাঝে মাঝে সিনেমা দেখতে যেতে শুরু করে। একদিন তাদের এই ঘোরাফেরার খবর কুহেলির মা বাবা জেনে যায়। আরে কুহেলি, তুই যে ছেলেটার সঙ্গে ঘোরাফেরা করছিস সে কে রে? তেমন কেউ না মা। আচ্ছা ঠিক আছে, শোন যেটা বলছিলাম, তোর এখন বয়স হয়ে গেছে, আমরা চাই তোর বিয়ে দিতে। ছেলে ইঞ্জিনিয়ার, মাসে 50,000 টাকা মাইনে, মায়ের একমাত্র ছেলে। কিন্তু মা, আমি তো একটা ছেলেকে ভালোবাসি। তাহলে যে বললি ওই ছেলেটাকে চিনি না বা তেমন কিছু না? ভয় হচ্ছিল তোমাকে সবকিছু বলতে, যদি তুমি না মেনে নাও। মা, ও খুব ভালো, ও অনেক বড়লোক বাড়ির ছেলে। তুই কি করে জানলি যে বড়লোক বাড়ির ছেলে? আরে রোজের তো নতুন নতুন বাইক নিয়ে আসে, কি সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসে। চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হতে পারে। নতুন নতুন বাইক নিয়ে আসা, ভালো ভালো জামা কাপড় পরা মানে এই নয় যে সেই ছেলে বড়লোক বাড়ির ছেলে। তাই আমার কথাই শেষ কথা, যে ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব বলে ঠিক করেছি, তুই তাকেই বিয়ে করবি। কুহেলি সেই মুহূর্তে তার মাকে কিছুই বলে না। তার নীরবতা দেখে তার মা ভেবে নেয় যে কুহেলি সেই বিয়েতে রাজি। যার ফলে দেখাশোনা কমপ্লিট করে তাদের বিয়ের দিনক্ষণ দেখে বিয়ে পাকাপোক্ত করে। কিন্তু বিয়ের দিনই কুহেলি রোহিতের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারপর কুহেলি আনন্দের সঙ্গে রোহিতের সঙ্গে তার বাড়িতে ফেরে। কিন্তু চোখের সামনে ছাউনি ঘর দেখে কুহেলি জিজ্ঞাসা করে, এটা কার ঘর গো? এটা আমার ঘর, আর ওই যে দেখছো ওটা আমার মা। কুহেলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চুপচাপ সেই ছাউনি দেওয়া ঘরে প্রবেশ করে। তারপর রাত্রিবেলা কুহেলি রোহিতকে বলে, তুমি আমার সাথে মশকরা করছো না তো? সত্যি তোমার ঘর এটা? আমি সত্যি বলছি কুহেলি,
এটা আমারই ঘর। আমার বাবা নেই, একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, যার পর থেকে আমি এই সংসারের হাল ধরি। তবে কলেজের বাইরে তোমাকে রোজের একটা করে বাইক নিয়ে আসতে দেখতাম, সেগুলো কার? আরে তোমাকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম, তুমি তো আগে কখনো জিজ্ঞাসা করনি, তাই তোমাকে বলাও হয়নি। আমি একটা বাইকের গ্যারেজে কাজ করি। এবার সেখানে প্রতিদিন নানান রকমের নিত্য নতুনের বাইক থাকে। সেখান থেকেই মাঝের মধ্যে একটা দুটো বাইক চালিয়ে ঘুরে বেড়ানোর নাম করে মালিকের থেকে নিয়ে আসতাম। এই সব কথা শুনে কুহেলি একেবারে চুপ করে যায়। তারপর সারা রাত মনে মনে ভাবতে থাকে, তার মা একসময় যে কথাটা বলেছিল সেটাই ঠিক, কিন্তু তখন কুহেলির আর কিছুই করার ছিল না। যার পর সবকিছু মানিয়ে নিয়ে কুহেলি সংসার করতে থাকে সেই ছাউনি দেওয়া ঘরের মধ্যেই। একদিন তাদের ভীষণ অভাব দেখা দেয়, কিন্তু কুহেলির অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল। যার ফলে সে একদিন রোহিতকে বলে, কি গো শুনছো, রোজের তো আমরা একই খাবার খাচ্ছি, তো আজকে যাও না একটু মাংস নিয়ে এসো না। মাংস খাবে? দেখতে পাচ্ছে সংসারের মধ্যে কত অভাব অনটন চলছে, তার মধ্যে আবার মাংস খাবে? তোমার অতই যদি শখ, তাহলে তোমার বাবাকে গিয়ে বলো না, বাবার কাছ থেকে গিয়ে চাও না। বিয়ের পর থেকে তো কই একবার মেয়ের খোঁজ খবর নিল না তো, যে মেয়েটা কোথায় গেল, কি করলো। কেন নেবে আমার খোঁজ? আমি তো তাদের কথা না শুনে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম তোমাকে বিশ্বাস করে, কিন্তু তুমি আমার কাছ থেকে সমস্ত কিছু লুকিয়েছো। আমি কোন মুখে বাবাকে বলবো যে আমার কাছে এসো? এ মেয়ে দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা। খোকা তো ঠিকই বলেছে, অতই যদি ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা হয়, যাও না নিজের বাবাকে গিয়ে বলকে যাও যাও। কুহেলি মনে মনে ভীষণ কষ্ট পায়। রোহিতের মুখ থেকে, এমনকি তার শাশুড়ির মুখ থেকে এরকম কটু কথা শুনে সেই দিন আর কোনো কিছুই মুখে তোলে না কুহেলি। রোহিত সারাদিন কাজ করে নেশা করে বাড়ি ফিরে বলে, কই গো বউ, খাওয়া দাওয়া লাগাও, খিদে পেয়েছে। যার পর কুহেলি রোহিতকে খাবার বেড়ে দেয়, কিন্তু খাবারের মধ্যে আলু ভাতের ডাল ভাত দেখে রোহিত রেগে গিয়ে বলে, এ কি আলু ভাতের ডাল কেন? সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু ভালো মন্দ খাবার খাওয়া যাবে না? এই খাবার কি করে হবে? তুমি যেমন টাকা দেবে সেরকমই তো সংসার চলবে নাকি? বাজে মেয়ে ছেলে একটা, আমার মুখে মুখে আবার তর্ক। বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। রোহিত কুহেলিকে ঘর থেকে বের করে দেয়। কুহেলি কাঁদতে কাঁদতে অসহায়ের মতো এসে হাজির হয় তার বাপের বাড়িতে। তারপর কুহেলি তার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু জানার পর কুহেলির মা তাকে বলে, দেখলি তো আমার কথা মিলল। সব সময় চোখে দেখেই বাদ বিচার করতে নেই, মাঝে মাঝে গুরুজনদের কথাও নিতে হয়। এবার পচা শামুকে যখন পা কেটেই ফেলেছিস, এবারে তুই যেটা চাইবি সেটাই হবে। আমরা তোকে এর মধ্যে কোনো কিছুতে বাধা দেব না। তার মায়ের বলা সব কথা শুনে কুহেলি সিদ্ধান্ত নেয় সে আর কখনো রোহিতের কাছে ফিরে যাবে না। বহুদিন কেটে যাওয়ার পর রোহিত নিজে থেকে কুহেলিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু টাকা পয়সা এবং গয়নাগাটির ব্যাপারেও কুহেলির মা বাবাকে বলে। এই সমস্ত কিছু পেলেই তবেই রোহিত কুহেলির সঙ্গে ভালো করে সংসার করবে। কিন্তু এই সমস্ত কিছু কথা শুনে কুহেলি সোজাসাপটা রোহিতকে জানিয়ে দেয় যে তার সঙ্গে সংসার করতে সে চায় না। তারপর রোহিত সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। রোহিত একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে রাস্তার এক সাইডে লক্ষ্য করে কুহেলি একটি দোকানে কাজ করছে। সে সঙ্গে সঙ্গে সেই দোকানে যায় আর গিয়ে বলে, তুমি তুমি এখানে কাজ করছো? হ্যাঁ কাজ করছি, তবে এটা আমার নিজের দোকান। আমি ভুল করেছি কুহেলি, তুমি আমার সঙ্গে ফিরে চলো। মাথা খারাপ? একই ভুল কেউ আবার দ্বিতীয়বার করে নাকি? ওরে পাগলা, ন্যাড়া একবারই ভুল করে বেলতলায় যায়, দ্বিতীয়বার নয়। মিস্টার রোহিত বাবু, এখন আপনি এখান থেকে আসতে পারেন। খদ্দেররা আমার দোকানের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে। বাই দ্য ওয়ে, আপনাকে ডিভোর্স পেপারটা পাঠাতে ভুলে গিয়েছিলাম, খুব শীঘ্রই পাঠিয়ে দেব, সই করে দেবেন, ঠিক আছে? এই বলে কুহেলি রোহিতকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কুহেলি যেমন না জেনে বুঝে মা বাবার কথা না শুনে বিরাট বড় ভুল করেছিল, ঠিক তেমনি
রোহিতের মতো ধাপ্পাবাজের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে কুহেলি নিজের মতো করে এক নতুন জীবন শুরু করে। আর এইভাবেই তার একটি ভুলের মাধ্যমে আসল শিক্ষাটা অর্জন করে। প্রতিদিনের মতোই একদিন গ্রামের মেয়েরা স্নান করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় বেশ কয়েকটা ছেলে রাস্তার মোড়ে বসে আড্ডা দিচ্ছিল। দূর, দেশি মালগুলোকে দেখে দেখে চোখে যেন ছানি পড়ে গেল। তাহলে কি বলছি গুরু, এই গ্রামের মেয়েদের দিয়ে আর হবে না? আরে এটা হচ্ছে লেটেস্ট যুগ, ঠিক আছে? এই ধ্যারে গোবিন্দ মার্কা গ্রাম নিয়ে পড়ে থাকলে আর হবে না। লেটেস্ট চাই, একদম শহরের পুরো উঠে আসা ফুলটুসি। কাকানা শহরের মালগুলো তো গ্রামের মতোই দেখতে হয়। তুমি যদি একটু বলে দিতে, একটু বর্ণনা করে দিলে খুব ভালো হতো। মেয়েটা কি সুন্দর দেখতে হবে, গায়ের রং একদম ফর্সা হবে, যাকে দেখলেই চোখ দাঁড়িয়ে যাবে, তার চোখ হবে হরিণের মতো। তাহলে এই গ্রামের মেয়েদের কেমন দেখতে? এতদিন তো এই দিয়েই কাজ চালিয়ে এসেছো। আরে দের, কোথায় কাক আর কোথায় ময়ূর? মানুষ তো সর্বদা ছোট থেকে শুরু করে, তাই আমরাও গ্রামের মেয়েদের শুরু করেছিলাম। কিন্তু এক জিনিস নিয়ে কতদিন চলবে বাবা? ছি, তোদের বাড়িতে কি মা বোন নেই নাকি? এরকম ভাবে মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে তোদের লজ্জা করলো না? লজ্জা কি করে করবে? লজ্জা তো আমরা হরণ করি। সত্যি তোদের মা বোন নেই। যদি মা বোন থাকতো তাহলে কখনোই তোরা এরকম জঘন্য কথা মেয়েদের নিয়ে ভাবতিস না। গ্রামের এই তিনটি ছেলে বরাবরই স্নান করে ফেরার পথের মেয়েদের বিরক্ত করে থাকে, কিন্তু তাদের মন এখন শহরের মেয়েদের উপরে পড়েছে, যার ফলে গ্রামের মেয়েরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে চৌধুরী গিন্নি তার ছেলের জন্য একদম পাগল, যার কারণে চৌধুরী গিন্নি তার ছেলেকে ফোন করে বলে, দেখ বাবা, তুই যেটা করেছিস সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু তুই এবার বাড়িতে চলে আয়। দেখো মা, এতদিন আমি কি জন্য বাড়ি যাইনি এর কারণ তুমি জানো না। এত করে যখন বলছো তাহলে আমি বলি, আমি সুইটিকে ভালোবেসে বিয়ে করেছি। এবারে ওখানে যাওয়ার পর কোনো একটা কারণে বাহানা দিয়ে যদি তুমি তার থেকে আমাকে আলাদা হয়ে যেতে বলো। আমি তোকে কথা দিচ্ছি বাপ্পা, আমার বৌমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করব না। তুই আমার একমাত্র ছেলে, আমার বৌমাও তো আমার নিজের মেয়ের মতন হবে, তাই না? তুই একবার ঠিক এখানে চলে আয়। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি এখানকার কাজগুলো গুছিয়ে যাব। এর বেশ কয়েকদিন পর বাপ্পা তার স্ত্রী সুইটিকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে, যা দেখে তার মা খুবই আনন্দ পায়। তুই চলে এসেছিস বাবা, আমি খুব খুশি হয়েছি। এসো বৌমা, তুমি আমার সঙ্গে এসো। বাপ্পা যা, তুই যা, মুখ হাত পা ধুয়ে আয়, তোদের জন্য খাবারের বন্দোবস্ত করে রাখছি। সেই দিন তাদের মধ্যে খুবই গল্প আলোচনা চলে। পরের দিন স্নান করার সময় এলে সুইটি তার শাশুড়ি মাকে বলে, মা, স্নানের ঘর কোথায়? বাপ্পা যা, তুই ঘরের পেছনের কলে গিয়ে স্নান করে নে। আর বৌমা চলো, তুমি আমার সঙ্গে চলো, নদীর ঘাটে চান করবে চলো। ওখানে গ্রামের আর বাকি মেয়েরাও স্নান করে, ওখানেই চলো। নদীতে? এই খোলা আকাশের নিচে? হ্যাঁ গো বৌমা, একবার স্নান করেই দেখো না কেমন লাগে। তারপর সুইটি তার শাশুড়ি মায়ের সঙ্গে নদীর ঘাটে স্নান করতে যায়। সকলের সঙ্গে আনন্দ মজা করে স্নান করে সুইটি ভীষণ আনন্দ পায়। তারপর ঘরে ফেরার পথে সে তার শাশুড়ি মাকে বলে, সত্যি মা, আপনি যদি জোর করে এখানে স্নান করাতে না নিয়ে আসতেন তাহলে বুঝতেই পারতাম না নদীর ঘাটে স্নান করার কতটা আনন্দ। আমি এবার থেকে রোজ এখানে স্নান করতে আসব, আর সঙ্গে আপনিও আসবেন। যার পর সারাদিন শাশুড়ি বৌমা একে অপরকে পাশে পেয়ে আনন্দ গল্প করতে থাকে। পরের দিন সুইটি তার শাশুড়ি মাকে নিয়ে নদীর ঘাটে যখন স্নান করতে আসে, তখন দূর থেকে বিশু আর তার দুই চেলা জঙ্গলের পাশ থেকে তাদের দিকে লক্ষ্য রেখেছিল। আরে বাস, এ কি ফর্সা রে! এই যে আচ্ছা সিনেমার হিরোইনদের হার মারিয়ে দেবে। তুই কিসের খবর দিচ্ছিস পল্টু? আরে এ যে মাল নয়, বিদেশি, বুঝলে, বিদেশি। গুরু, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমরা তো শুধু দূর থেকেই দেখতাম, আর তুমি বলছো ঘরের ভেতর ঢোকার কথা। আর কতদিন দেখে দেখে কাজ মেটাবো বল? একটু তো নাড়াকাটা করতে হবে, না হলে বুঝবি কি করে কার স্বাদ কি রকম? একদমই ঠিক কথা বলেছে গুরু। এতদিন আমরা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলাম, এবারে দুধের সঙ্গে আমের আটি মিশিয়ে দুটোকে বাজেয়াপ্ত করব। উফ, ভাবলেই আমার গাটা যেন শিরশির করে উঠছে। পরের দিন যখন সুইটি তার শাশুড়ি মায়ের সঙ্গে স্নান করে বাড়ি ফিরছিল, তখন বিশু আর তার দুই চেলা তাদের পথ আটকায়। এ কি, আপনারা কারা?
আর এভাবে আমাদের পথ আটকাচ্ছেন কেন? অত জেনে তোমার কি সুন্দরী? হ্যাঁ, শুধু এটুকু জানবে আমরা থাকতে তোমাকে চলে ফিরে ঘরে যেতে হবে না, আমরাই তোমাকে কোলে করে ঘরে দিয়ে আসবো সুন্দরী। মুখ সামলে পটলা, ওটা আমার বৌমা হয়, আমার নিজের মেয়ের মতো। মেয়ে হবে তোমার, খেলা হবে আমার। কি গো সুন্দরী, তোমার কি বক্তব্য? ঠিক আছে, আজ কিছু হবে না, কাল এক এক করে আমি তোমাদের তিনজনের স্বাদ মিটিয়ে দেব। আরে বাস, এই শহরের মেয়ে কি বলে রে? এই যে এক কথাতেই রাজি। ও কাল তো পার্টি হোগা রে, পার্টি। বৌমা, তুমি এতটা নোংরা! ছি, ভাবলেই আমার গা ঘিন ঘিন করে উঠছে। সেই দিন চৌধুরী গিন্নি তার বৌমার সঙ্গে কোনো কথাবার্তা বলে না, যার পর চৌধুরী গিন্নি তার ছেলে বাপ্পাকে সমস্ত কথা খুলে বলে, কিন্তু বাপ্পা অসহায়ের মতো তার স্ত্রীকে কিছুই বলতে পারে না, কারণ সে তাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। পরের দিন চৌধুরী গিন্নি একা একাই নদীর ঘাটে স্নান করার জন্য বেরিয়ে যায়। পিছু পিছু বের হয় সুইটি। স্নান করে ফেরার পথে সুইটি তার শাশুড়ি মায়ের পিছনে পিছনে আসতে থাকে। ঠিক সেই সময় বিশুরা এসে হানা দেয়। কি সুন্দরী, আজকেও কি আমাদের নিরাশ করে চলে যাবে? এসো আমার কোলে বসো। উহ, আমার যার তর সইছে না। জল ছাড়া মাছের মতো আর কত কষ্ট দেবে আমাকে সুন্দরী? ঠিক সেই সময় বেরিয়ে আসে পুলিশ। তাদের মধ্যে একজন বলে ওঠে, ওলে বাবা লে, তোকে কষ্ট দিচ্ছে তাই না রে? আয় 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 বাবা আয়, আমার কোলে বসবি আয়। এই কে রে? পুলিশ? পুলিশ কোথা থেকে খবর পেলো? এই পটলা, তুই খবর রাখিস নি? গুরু, আমি কি করে জানবো পুলিশ কি করে এখানে এলো? আর পুলিশের আবার জানলো কি করে আমরা এখানে রয়েছি? কি করে জানলাম আমি বলছি। কালকে সুইটি যখন তোদেরকে বলে গেল পরের দিন তোদের স্বাদ মেটাবে, তারপর তো চৌধুরী গিন্নি তার বৌমাকে ভুল বুঝলো। তারপর সুইটি সকলের চোখে ফাঁকি দিয়ে থানায় ডায়েরি করাতে আসে, যার পর সেখানেই বসে আমরা প্ল্যানিংটা করি তোদের মতো নচ্ছারগুলোকে কিভাবে ধরা যায়। এই যে স্যার, আমরাও পাক্কা খেলেরই আছি, ঠিক আছে? আপনারা আমাদের যে গ্রেপ্তার করবেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমরা এই মেয়েটার সঙ্গে নোংরামি করেছি? প্রমাণ আমার কাছে রয়েছে বৎস। সরি, কি যেন বলে আপনার চেলারা? গুরু। প্রথম দিন যখন মা আমাকে নদীর ঘাটে স্নান করার কথা বলেন, তখন আমার একটু ভয় লাগছিল, যার কারণে নদীর ঘাটে স্নান করে আনন্দ করলেও আশেপাশে লক্ষ্য রেখেছিলাম কোনো ছেলে আমাদের দিকে লক্ষ্য রাখছে কিনা। তখন তোমার ওই চেলাকে আমি দেখতে পেয়েছিলাম, যার পরের দিন আমি আমার এই শাড়ির ভাঁজের মধ্যে একটা হাই ডিভাইস ক্যামেরা ফিক্স করি, যার মধ্যে তোমাদের সমস্ত পেঁয়াজিগুলোও রেকর্ড হয়ে গেছে, আর আজকের ঘটনাগুলোও রয়েছে। তাই এর থেকে বড় প্রমাণ আর কিছু দিতে হবে বলে তো আমার মনে হয় না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ভাবতেই পারিনি যে ওদের তুমি ধরার জন্য এরকম চাতুরতার খেলা খেলবে। আসলে আমরা গ্রামের মেয়ে, এত কিছু বুঝি না। আরে মা, যা হবার হয়ে গেছে তো, এভাবে ক্ষমা চেয়ে আমাকে আর পাপের ভাগিদার করবেন না। ইন্সপেক্টর, এদের ধরে নিয়ে যান আর ব্যবস্থা করবেন যাতে এদের শাস্তি কঠোর থেকে আরো কঠোরতম হয়। একদম সুইটি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওদের এমন ব্যবস্থা করব যে দ্বিতীয়বার কাউকে কোলে বসাবার কথা ভুলে যাবে। আর যদি কখনো কাউকে কোলে বসাবার কথা মাথায় নিয়ে আসে, তার আগে আমার দেওয়া ওষুধের কথা মনে পড়লেই ওদের পিলে চমকে উঠবে। এই কে আছিস, এদের জিপে তোল। এরপর পুলিশ বিশু আর তার দলবলকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। অন্যদিকে চৌধুরী গিন্নি তার ছেলে বাপ্পাকে সমস্ত কথা খুলে বলে, যার পর বাপ্পা শুধু একটা কথাই বলে, সৌন্দর্যতার সঙ্গে স্মার্ট বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। এরপর থেকে চৌধুরী গিন্নি তার ছেলে আর তার বৌমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।